বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিষয় হলো যুক্তির উপাদান অধ্যায়ের পদ সম্পর্কিত, পদের ব্যক্তার্থ, জ্ঞাত্যার্থ, পদের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার পদের সংজ্ঞা। প্রথমত, পদ কাকে বলে সেটা আমরা গত ক্লাসে দেখেছি, তারপরও একটু আমরা দেখে নিই। পদ হলো ব্যাকরণের ভাষায় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ হচ্ছে পদ। এখন যুক্তিবিদ্যায় পদ হলো এমন একটি শব্দ, প্রথমত সেটা একটি শব্দ যেই শব্দের নির্দিষ্ট অর্থ থাকবে এবং সেই অর্থে সেই শব্দটি ব্যবহৃত হবে, এবং সেটা যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে, পদ সেই শব্দটি যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে, সেই বাক্যটি সত্য অথবা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখবে, তাকে বলে যুক্তিবিদ্যার ভাষায় পদ। এখন এই পদের ব্যক্তার্থ কি আর জ্ঞাত্যার্থ কি? যুক্তিবিদ্যায় পদের ব্যক্তার্থ, ও পদের জ্ঞাত্যার্থ এটা কি? প্রথমে আসি পদের ব্যক্তার্থ সম্পর্কে। পদের ব্যক্তার্থ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এভাবে বুঝতে পারি, বোঝার জন্য বলতেছি, ব্যক্ত আর অর্থ। এখন যেই পদের যেই অর্থটাকে ব্যক্ত করা হয়, অর্থাৎ বর্ণনা করা হয়, সেই বর্ণনাটা কোন ধরনের? সেটা হচ্ছে ওই পদের সংখ্যাকে নির্দেশ করে। যেই বিষয়ে ওই পদটি ব্যবহৃত হয়েছে, যাকে বলা হয়েছে সেই পদ সম্পর্কে, সেই ব্যবহৃত সেই বিষয়টি সম্পর্কে সেই বিষয়টির সংখ্যা নির্দেশ করে। সেই সংখ্যা নির্দেশ করে, সেই বিষয়টির ব্যক্তি নির্দেশ করে, ব্যক্তি কত ব্যক্তি জুড়ে সেটা ব্যবহৃত হয়েছে, তার পরিমাণ, সংখ্যা, এটা নির্দেশ করে। এখন এটা হলো সেই পদের ব্যক্তার্থ। যেমন যদি আমি বলি, উদাহরণস্বরূপ, সকল মানুষ। এখানে মানুষ বলতে এমন একটি প্রাণীদের একটি অন্তর্ভুক্ত গোষ্ঠীকে বোঝানো হয়েছে, সেই গোষ্ঠীর সকল সদস্যদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকল মানুষ বলতে এখানে সেই গোষ্ঠীর সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সবাইকে। এইটা হলো পদের ব্যক্তার্থ। ঠিক আছে, এবার আসি আমরা পদের জ্ঞাত্যার্থ কি। পদের জ্ঞাত্যার্থ হলো ওই পদের জাতিগত অর্থ। অর্থাৎ এমন একটি অর্থ, সেই অর্থটি মৌলিক গুণ প্রকাশ করে এবং যা ওই পদের সকলের জন্য প্রযোজ্য হয়। সকলের গুণ, ওই পদের সকলের গুণ, এটাকে বলে ওই পদের জ্ঞাত্যার্থ। যেমন যদি আমি বলি যে মানুষ, এই মানুষ পদটির জ্ঞাত্যার্থ হলো মানুষের মধ্যে জীবন আছে, তাই তাকে বলি আমরা জীববৃত্তি। আর মানুষের মধ্যে বুদ্ধি আছে, তাকে বলি আমরা বুদ্ধিবৃত্তি। তাহলে শুধু জীববৃত্তি হলেই যেমন মানুষ হয় না, আবার শুধু বুদ্ধি থাকলেই মানুষ হয় না। দুইটার সমন্বয়, দুইটা হলো একটা মৌলিক গুণ, যেটা মানুষের মধ্যেই শুধু পাওয়া যায়। এজন্য মানুষের জ্ঞাত্যার্থ হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। এখন পদের ব্যক্তার্থ ও জ্ঞাত্যার্থ আমরা বুঝলাম। আমি আবারও বলতেছি, ব্যক্তার্থ বলতে ব্যক্তি, তার যে পরিধিটা, এই পরিধির জায়গাটা বোঝাচ্ছে সংখ্যা। আর জ্ঞাত্যার্থ হলে তার যে জাতিগত বা মৌলিক যে গুণটা, যেটা তাদের মধ্যে সবার মধ্যে
সবার মধ্যে থাকবে, ওটা হলো ব্যক্তার্থ। এখন এই ব্যক্তার্থ এবং এই জ্ঞাত্যার্থ তাদের মধ্যে কেমন ধরনের একটা সম্পর্ক থাকে যুক্তিবিদ্যার ভাষায়? তাদের মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা হলো বিপরীত। তাদের মধ্যে সম্পর্কটা থাকে হচ্ছে একটা বিপরীত সম্পর্ক, একটা বিপরীত সম্পর্ক থাকে তাদের মধ্যে। এখন এই বিপরীত সম্পর্কটা কিভাবে হয়? অর্থাৎ একটা যদি বাড়ে তাহলে সেটা আরেকটা কমে, আর আরেকটা যখন কমে তখন একটা বাড়ে, এরকম একটা সম্পর্ক তাদের মধ্যে হয়। এখন আমরা এখান থেকে দেখি, একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো এরকম, যেটা পাঠ্য বইতে আমাদের আছে, যে আমি যদি বলি যে সকল সৎ মানুষ, সকল সৎ মানুষ, এইটা যদি আমি বলি তাহলে এটার যেমন একটা পরিধি আছে, তেমন আমি যদি বলি যে এই সকল সৎ মানুষ, এরপর আমি যদি বলি যে সকল মানুষ, এরপরে যদি আমি এবার বলি সকল প্রাণী। এখন আমি 3 ধরনের উদাহরণ দিলাম, যে সকল সৎ মানুষ, সকল মানুষ, সকল প্রাণী। এখন দেখেন, সৎ মানুষের মধ্যে, তাদের মধ্যে সততা আছে, তাদের মধ্যে বুদ্ধি আছে, তাদের মধ্যে জীবন আছে। তাহলে সকল মানুষের মধ্যে কি আছে? সকল মানুষের মধ্যে কিন্তু সততা নাই। সকল মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে সততা আছে, কিন্তু সকল মানুষের মধ্যে, সবার মধ্যে সততা নাই। তাহলে সকল মানুষের যে মৌলিক এবং কমন যে গুণটা, সেটা হচ্ছে তাদের মধ্যে বুদ্ধি আছে এবং তাদের মধ্যে কি আছে? জীবন আছে। এবার আমরা আসি সকল প্রাণীর মধ্যে। সকল প্রাণীর মধ্যে কিন্তু বুদ্ধি নাই, বুদ্ধি আছে মানুষের মধ্যে। সকল প্রাণীর মধ্যে যেটা মৌলিকভাবে কমন আছে সেটা হলো জীবন। এখন আমরা একটা জিনিস দেখতে পেলাম, সকল সৎ মানুষের পরিমাণ ধরেন আমরা 40 জন। সকল মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, আর সকল প্রাণী বলতে পৃথিবীর সকল প্রাণীকে বোঝাচ্ছে। সৎ মানুষের সংখ্যাটা আমরা যদি বাড়িয়ে দিলাম, ধরেন এভাবে, যে সকল সৎ মানুষের পরিমাণ কম, তাদের পরিধিটা কম, কিন্তু তার থেকে বেশি পরিধি হচ্ছে সকল মানুষের, আর সকল মানুষের থেকে বেশি পরিধি হচ্ছে সকল প্রাণীর। এই যে তাদের ভিতরে একটি ব্যক্তার্থ, তাদের যে পরিধির যে ব্যক্তার্থটা যখন বাড়তেছে, তখন আমরা খেয়াল করি একই সাথে যে এটাকে বলি ব্যক্তার্থ। তখন একই সাথে তাদের ভিতরে যে মৌলিক যে গুণ, সেগুলো কিন্তু কমতেছে। কিভাবে? সকল প্রাণীর যে ব্যক্তার্থ, সকল প্রাণীর যে পরিধি, তার তুলনায় কিন্তু তার মৌলিক গুণ একটা, জীবন, এটা কমতেছে। এখন যদি আমি বলি সকল প্রাণী থেকে যদি আমি এবার নিচে যাই, সকল প্রাণী থেকে যদি আমি নিচে যাই, সকল মানুষে যাই, তাহলে মানুষের যে গুণ, সেটা সকল প্রাণীর গুণ থেকে একটা বেশি, বুদ্ধি, সেটা আবার একটু বাড়তেছে। আবার যখন আমি সকল মানুষ থেকে সকল সৎ মানুষে যাব, তখন সকল সৎ মানুষের যে আর একটা নতুন গুণ আবিষ্কার হলো, সেটা হলো সততা। তাহলে জীবন, বুদ্ধি, সততা। তাহলে যখন আমরা দেখি যে একটা গোষ্ঠীর ব্যক্তিগত বা সংখ্যাগত পরিধি বাড়ে, তখন তাদের ভিতরে যে সংখ্যাগত পরিধি যখন বাড়ে, তখন তাদের ভিতরে যে মৌলিক গুণাবলী, তার সংখ্যা কমে যায়, মানে জ্ঞাতর্থ কমে যায়। আবার যখন জ্ঞাতর্থ যখন বাড়তে থাকে, তখন আবার তাদের পরিধিটা কমে যায়।
এই তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলে ব্যাক তথ্য এবং জ্যাক তথ্যের বৈপরীত সম্পর্ক। এখন এই সম্পর্কটা দুই ভাবে বিশ্লেষণ করা যায়, একটা হচ্ছে ব্যাক তথ্যের দিক থেকে, আর একটা হচ্ছে জ্যাক তথ্যের দিক থেকে। ব্যাক তথ্যের দিক থেকে কিরকম? যখন ব্যাক তথ্য বাড়ে তখন জ্যাক তথ্য কমে, আর যখন ব্যাক তথ্য কমে তখন জ্যাক তথ্য বাড়ে। এই ব্যাক তথ্যের দিক থেকে একটা বিশ্লেষণ, আবার আরেকটা বিশ্লেষণ জ্যাক তথ্যের দিক থেকে, যে যখন জ্যাক তথ্য বাড়ে তখন ব্যাক তথ্য কমে, আবার যখন জ্যাক তথ্য কমে তখন ব্যাক তথ্য বাড়ে। এই একই কথা আর কি, দুইভাবে দুইটা আঙ্গিকে বলা যায়। এটা হলো একটা পদের ব্যাক তথ্য এবং জ্যাক তথ্য, এবং ব্যাক তথ্য জ্যাক তথ্যের সম্পর্ক এবং তাদের বৈপরীত্য সম্পর্কের একটি অনুক্রম। আশা করি সবাই বুঝতে পেরেছে।